বাড়িতে কেউ আছেন? চিঠি আছে। হ্যাঁ, আসছি। এটা সুমনের বাড়ি তো? ওনার নামে একটা চিঠি আছে। উনি তো এখন বাড়িতে নেই, আপনি আমাকে দিয়ে যান চিঠিটা। পিয়ন সুমনের বউয়ের হাতে চিঠিটা দিয়ে চলে যায় সেখান থেকে। সন্ধ্যাবেলায় সুমন বাড়িতে এসে বসে আছে। ওহো, এই দেখো, আমি তোমার চিঠিটার কথা একদম ভুলে গেছি। আজকের সকালে তুমি যখন বাড়িতে ছিলে না, তোমার নামে একটা চিঠি এসেছিল। আমার চিঠি? আমাকে আবার কে চিঠি লিখলো? এই নাও দেখো, কে চিঠি লিখেছে। আরে, এ তো আমার ছোটবেলার বন্ধু রতনের চিঠি। দেখি কি লিখেছে। বন্ধু সুমন, তোরা সবাই কেমন আছিস? আশা করি সবাই ভালো আছিস। নিজের বন্ধুকে তো একদম ভুলেই গিয়েছিস। কতদিন হয়ে গেল তোর সাথে দেখা হয় না। যদি পারিস তাহলে কদিনের জন্য আমাদের এখান থেকে ঘুরে যাস। না আসলে ভাববো বন্ধুর সাথে আর যোগাযোগ রাখতে চাস না। রতন ভাই তো ঠিক কথাই বলেছে। এখন তো তোমার তেমন একটা কাজবাজ নেই। এই ফাঁকে তুমি না হয় 2-1 দিনের জন্য ওখান থেকে ঘুরে এসো, দেখবে তোমার খুব ভালো লাগবে, আর তোমার বন্ধুও খুব খুশি হবে তোমাকে দেখে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে 2-1 দিনের জন্য ওর বাড়ি থেকে ঘুরে আসি। সুমন চিঠি লিখে রতনকে জানায় যে সামনের রবিবার সে যাবে। রবিবার সুমন রতনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেন সময় মতো ছাড়লেও কিছুক্ষণ পরে আকাশের বুকে ঘন কালো মেঘ জমতে শুরু করল। আর দেখতে দেখতে কিছুক্ষণ পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রচণ্ড বৃষ্টির জন্য ট্রেনটা বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পার হয়ে গেল, কিন্তু ট্রেনটা ছাড়ছে না। সুমন এদিকে ওদিকে তাকিয়ে কিছু বুঝতে না পেরে পাশে বসে থাকা একজনকে জিজ্ঞাসা করে, ট্রেনটা তো সেই কখন থেকেই দাঁড়িয়ে আছে, কি হয়েছে বলতে পারবেন? যা ঝড় বৃষ্টি হলো এতক্ষণ, নিশ্চয়ই কোথাও তার ছেড়েছে। তা আপনি কোথায় যাবেন? গোপালপুরে যাব। সে তো এখন অনেকটা পথ। আরো ঘন্টা 3 পরে ট্রেন ছাড়ে। গোপালপুর স্টেশনে যখন ট্রেনটা এসে থামে, তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। ট্রেন থেকে নেমে সুমন দেখে স্টেশনে কোনো মানুষজন নেই। লোক থাকবেই বা কি করে? রাতও তো কম হলো না। যাই, স্টেশন থেকে বার হয়ে দেখি, যদি কোনো গাড়ি পাই তাহলে খুব ভালো হবে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, একটাও গাড়ি দেখতে পাচ্ছি না। রতন মনে হয় আমার জন্য চিন্তা করছে। আজ আর মনে হয় গাড়ি পাওয়া যাবে না। এখানে দাঁড়িয়ে থেকে লাভ হবে না, পায়ে হেঁটে রতনের বাড়িতে যেতে হবে। সুমন এখন কোথায় কে জানে। 3 বার গিয়ে তো স্টেশন থেকে ঘুরে এলাম, কিন্তু তাকে তো দেখতে পেলাম না। সেই সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিল সুমন। তারপর থেকে এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি। খুব খিদে পেয়েছে সুমনের। সে তখন মনে মনে বলল, রতনের বাড়ি যেতে তো এখন অনেকটা পথ, কিন্তু বাড়ির পথে ওই শ্মশানের কাছে একটা চায়ের দোকান ছিল না? কিন্তু সেটাও কি খোলা থাকবে এখন এই সময়? যদি খোলা থাকে তাহলে কিছু খেয়ে নেওয়া যেত। খুব খিদে পেয়েছে। কিছুটা পথ এগিয়ে সমাসের কাছে সেই চায়ের দোকানটা চোখে পড়ে সুমনের। ওই তো চায়ের দোকানে লণ্ঠনের আলো জ্বলছে। যাক, কিছু খেতে পারবো তাহলে। এই বলে সুমন এগিয়ে যায় দোকানের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে সমাস। শিয়াল আর রাত পাখি ডাকার আওয়াজ ভেসে আসছে, আর কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। সুমন সেই দোকানের সামনে গিয়ে দেখে দোকানের সামনে 2টি লোক বসে চা খাচ্ছে। এই বৃষ্টির দিনে আপনার চায়ের দোকানটা খোলা আছে দেখে খুব ভালো লাগলো। খুব খিদে পেয়েছে, একটু চা বিস্কুট পাওয়া যাবে? দোকানদার আর বসে থাকা লোক দুটো কিছুক্ষণ সুমনের দিকে তাকিয়ে থাকে, যেন ও এখানে আসবে এটা ওরা কেউ আশা করেনি। আসুন আসুন, এসে বসুন। আমার দোকান রাতে খোলা থাকবে না সেটা আবার হয় নাকি?
আমার দোকানে স্পেশাল চা পাওয়া যায়, দেব নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিন। এত রাতে এই শ্মশানের পথে আসতে আপনার একটুও ভয় করলো না বুঝি? এই শ্মশানের পথে আসতে আবার ভয় করবে কেন? কেন, আপনার ভূতের ভয় করে না? আমার ভূতের ভয় করবে কেন? তবে হ্যাঁ, ভূতের গল্প শুনতে আমার সত্যি খুব ভালো লাগে। সুমন যাবার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু এমন সময় বাইরে আবার জোরে বৃষ্টি শুরু হলো। আপনি যাবেন কত দূর? এখনো বেশ অনেকটা দূরে যেতে হবে দাদা, কিন্তু যাবার পথে আবার এমন বৃষ্টি শুরু হলো। এই অন্ধকারে বৃষ্টির মধ্যে এতটা পথ যাবেনই বা কি করে? তার চেয়ে বরং আপনি কিছুটা সময় এখানে বসুন, বৃষ্টি থামলে না হয় যাবেন। আপনি তখন বললেন না যে আপনার ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে? তা ভূতের ঘটনা শুনবেন নাকি? একদম সত্য ঘটনা। সত্য ভূতের ঘটনা? বৃষ্টি যতক্ষণ না থামছে ততক্ষণ তো আছি। এই বৃষ্টির মধ্যে ভূতের গল্প শুনতে কিন্তু খুব ভালো লাগবে। বেশ, তাহলে শুনুন। আজ থেকে বছরখানেক আগে এক বৃষ্টির রাত। এই দিন খুব বৃষ্টি পড়ছিল। একটা চায়ের দোকানে বসেছিল দুটি লোক আর চায়ের দোকানদার। আজকে সারা রাত বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, আর কি জোরে জোরে বাজ পড়ছে। আজকের বাড়িতে যাব কি করে তাই তো ভাবছি। আজকের দোকানটা না খুললেই ভালো হতো। এদিকে রাত হচ্ছে, এমন চলতে থাকলে মনে হয় রাত গড়িয়ে সকাল হয়ে যাবে। আজকের তাহলে দোকান বন্ধ করে দাও, চলো বাড়িতে চলে যাই। তারা এমন সময় দোকান বন্ধ করছিল, ঠিক সেই সময় জোরে একটা বাজ পড়ে। তার কিছুক্ষণ পর দেখা যায় তিনটে লোক সেই দোকানের সামনে মরে পড়ে আছে। সত্যি ভীষণ দুঃখের একটা ঘটনা। এমন বেঘরে প্রাণ দিতে হলো, কিন্তু এতে ভৌতিক এমন কি আছে? লোকের মুখে শোনা যায় ওই তিনজন নাকি ভূত হয়ে গেছে। এখনো ওদেরকে রাতে সেই চায়ের দোকানে বসে চা খেতে দেখা যায়। মারা যাবার পরেও সেই লোকগুলোকে দোকানে বসে চা খেতে দেখা যায়? দূর, এসব আবার হয় নাকি? যারা মারা গেছে তাদেরকে কিভাবে দেখা যাবে? কিন্তু তাদের আত্মা তো থাকতেই পারে। বাজ পড়ে অপঘাতে মৃত্যু হয়েছে কি না, আমি ওইসব বিশ্বাস করি না। ধরেন আমরা তিনজন সেই লোক যারা বাজ পড়ে মারা গেছিল, তারপরেও কি আপনি বিশ্বাস করবেন না? আপনারা কিভাবে ভূত হতে পারেন? দিব্যি তো আমার সামনে বসে চা খাচ্ছেন, আমার সঙ্গে গল্প করছেন। আপনারা আমাকে যতই একা পেয়ে ভয় দেখানোর চেষ্টা করুন না কেন, আমি ওসবে ভয় পাই না। তোমরাও না পারো বটে। একটা মানুষ আমাদের গ্রামে এসেছে তার বন্ধুর বাড়িতে ঘুরতে, কোথায় ভালো কিছু গল্প করবে তা না, পুরনো সব ঘটনা বলেই চলেছ। দাদা, আপনি এখন যান, বৃষ্টি কমে গেছে। এরপরে আবার বৃষ্টি শুরু হলে সমস্যায় পড়বেন। হ্যাঁ যান, আর আমরা ভূত নিয়ে বলছিলাম বলে আপনি কিছু মনে করবেন না যেন। আপনার সাথে এতক্ষণ কথা বলে খুব ভালো লাগলো। তবে হ্যাঁ, ভূত হয়, তবে সবাই কিন্তু খারাপ ভূত হয় না। কিছু ভালো ভূতও থাকে, তারা কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না। আপনাদের সঙ্গেও কথা বলে আমার খুব ভালো লাগলো। দু একদিন তো আমি গ্রামে আছি, বন্ধুকে নিয়ে আসবো খন চা খেতে। আচ্ছা, চললাম তাহলে। সুমন অবশেষে তার বন্ধু রতনের বাড়িতে এসে উপস্থিত হলো। সুমন, তুই এত রাতে? এতক্ষণ তুই কোথায় ছিলিস? তোর আসতে এত দেরি হলো? কতবার আমি স্টেশনে গিয়ে ঘুরেও এলাম, কিন্তু তোর দেখা পাইনি। আরে বৃষ্টির জন্য আসতে দেরি হয়ে গেল, এখন তো চলেই এসেছি। চল চল, ঘরে চল। কিন্তু তুই এতক্ষণ কোথায় ছিলিস বলতো? আরে আমি তো সেই সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তারপর মাঝ রাস্তায় ঝড় বৃষ্টি শুরু হয়। সে কি অবস্থা! অবশেষে ট্রেন থেকে স্টেশনে নেমে দেখি স্টেশনের বাইরে একটাও গাড়ি নেই। বাধ্য হয়ে সেখান থেকে হাঁটতে শুরু করলাম। আর এদিকে খিদেও খুব পেয়েছিল। তোদের গ্রামের শ্মশানের পাশ দিয়ে আসার পথে দেখি সেই যে চায়ের দোকানটা ছিল না, ওই দোকানটা খোলা। ওখানে চা বিস্কুট খেতে ঢুকেছিলাম, কিন্তু সেই সময় আবারও বৃষ্টি শুরু হলো। তা ওখানে দুজন লোক বসেছিল, ওদের সাথে বসে বসে একটু গল্প করছিলাম আর কি। কোথায় কোথায় বসেছিলিস? মনে হচ্ছে আকাশ থেকে পড়লি।
যেন কিছু বুঝতেই পারছিস না। আরে শ্মশানের পাশে চায়ের দোকানটা রে। তুই সত্যি বলছিস? তুই এতক্ষণ ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছিলিস, ওদের সাথে গল্প করছিলিস? হ্যাঁ, কিন্তু কথাতে এত অবাক হবার কি আছে? তুই তো অনেক দিন হয়ে গেল আমাদের গ্রামে আসিসনি, তাই হয়তো পুরো ঘটনা জানিস না। আজ থেকে 1 বছর আগের ঘটনা। এক বৃষ্টির রাতে বাজ পড়ে ওই চায়ের দোকানে। সেই দোকানে দোকানদার সঙ্গে আরও 2জন লোক ছিল সেই রাতে, তারাও মারা যায়। সুমন পুরো ঘটনাটা শুনে একদম অবাক হয়ে যায়। তাহলে কি একটু আগে যাদের সাথে ও এতক্ষণ বসে কথা বলে এলো তারা কেউ মানুষ নয়, তারা সবাই ভূত? তখন ওর কানে সেই সব কথা ভাসতে থাকে। ভূত হয়, আর সবাই কিন্তু খারাপ ভূত হয় না। কিছু ভালো ভূতও থাকে, তারা কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রামু, কোথায় গেলি রে? এদিকে আয়। আসছি কর্তাবাবু। এই নিন কর্তাবাবু আপনার চা। এখন চা নিয়ে এসেছিস? সকাল সেই কখন হয়েছে, এতক্ষণ তুই কি করছিলিস? আসলে কর্তাবাবু, আমি সকাল সকাল এসেছিলাম, কিন্তু গিন্নিমা আমাকে বলল দিদিমণির কাপড়গুলো ধোপার বাড়ির থেকে নিয়ে আসতে, তাই আপনার চা দিতে একটু দেরি হয়ে গেল। তোর মাইনেটা কে দেয়? তোর গিন্নিমা দেয় নাকি আমি দিই? আপনি দেন কর্তাবাবু। তাহলে তুই আগে কার কাজ করে দিবি, আমার নাকি তোর গিন্নিমার? আপনার কাজ আগে করব কর্তা। কি হয়েছে? দুজনে কি এত কথা বলছো শুনি? না না, ও কিছু না, আমরা দুজনে এমনি গল্প করছিলাম। রামু আজকের চাটা খুব ভালো বানিয়েছে। না গিন্নিমা, আসলে হয়েছে কি, কর্তাবাবুকে চা দিতে একটু দেরি হয়েছে তো তাই। তা খুব ভালো হয়েছে। সারাদিন তো কাজকর্ম কিছু নেই, শুধু পায়ের উপরে পা তুলে বসে থাকবে? বলি নিজের চাটা নিজে তো বানিয়ে খেতে পারো। কি যা তা বলছো গিন্নি? আমার 4-5টা কাজের লোক থাকতে আমি কেন চা বানিয়ে খেতে যাব? হ্যাঁ, সেই তো একই কথা। আমি জানতাম তুমি এটাই বলবে। আর চাটা আজকের রামু বানায়নি, আমাদের মেয়ে পূজা নিজের হাতে বানিয়েছে। তাই বলো, সেই জন্যই তো বলি আজকের চায়ে একটা অন্যরকম স্বাদ পাচ্ছি। দিদিমণি, আপনার চা। রামুদা, টেবিলে রেখে যাও। টেবিলে রেখে দিলে তো চাটা ঠান্ডা হয়ে যাবে, তার থেকে বরং নিন, চাটা খেয়ে নিন। রামুদা, তুমি চা টেবিলে রেখে যাও, আমাকে একটু একা থাকতে দাও। রামু, কোথায় গেলি রে? এদিকে একটু আয় তো। হ্যাঁ গিন্নিমা, বলুন। আমার এই জুতো জোড়া কেমন পুরনো হয়ে গেছে, কিন্তু আমার এই জুতোটা পরতে খুব ভালো লাগে। তুই আমার এই জুতো জোড়া মুচির কাছ থেকে পালিশ করে এনে দিবি? হ্যাঁ গিন্নিমা, অবশ্যই করে এনে দেব। আপনি বলেছেন আর আমি করে এনে দেব না? তুই অনেক ভালো রে রামু। সবই আপনাদের কৃপা। গিন্নিমা, আমি একটা কথা বলতে চাইছিলাম। তা বেশ তো, বল কি বলবি? বলছিলাম কি, দিদিমণির মনে হয় কিছু একটা হয়েছে। সে কি রে, তুই কি করে জানলি? সে কি তোকে কিছু বলেছে? না না গিন্নিমা, দিদিমণি কিছু বলেনি, কিন্তু জানেন দিদিমণি সারাদিন কেমন উদাস হয়ে থাকে, কারোর সাথে কথা বলতে চায় না, একা একা থাকতে চায়। বিষয়টা আমার ভালো লাগছে না, তাই আপনাকে বললাম। ভালো করেছিস। আচ্ছা, তুই জুতো জোড়া নিয়ে যা, আর আমি এদিকটা দেখছি। কি রে মা, খাচ্ছিস না কেন? এই তো মা, খাচ্ছি তো। আজ কদিন ধরে দেখছি একা একা থাকছিস, ভালো করে কারোর সাথে কথা বলছিস না, এমনকি আমার সাথেও ভালো করে কথা বলছিস না। কি হয়েছে রে তোর মা? বললাম তো কিছু হয়নি মা। কি গো, কি বুঝলে? না তো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমার যা মাথা, তাতে কিছু না বোঝারই কথা।
কি বলতে চাইছো একটু খুলে বলো তো। আমার মনে হয় এখন পূজাকে বিয়ে দেওয়া উচিত। ও আচ্ছা, এই কথা। আমার তো এ কথা মাথাতেই আসেনি। আমি কাল ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলবো। আরে ঠাকুর মশাই যে, এসো এসো বসো, কতদিন পরে দেখা। হ্যাঁ, সেই কবে দেখা হয়েছিল, আর আজ এই দেখা হচ্ছে। তা এত জরুরি তলব কিসের জন্য শুনি? তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য ডেকেছি ঠাকুর মশাই। একটা খুশির খবর আছে। তা কি সেই খুশির খবর, বলো আমাকে। আমার মেয়ে পূজা তো অনেক বড় হয়ে গেছে। ভাবছি এবারে একটা সুপুত্র দেখে তার হাতে তুলে দিতে পারলেই আমার শান্তি। ও আচ্ছা, এই ব্যাপার। তা ছেলে কোথায় পেলে? আমি আবার ছেলে কোথায় পাবো? সেই জন্যই তো তোমাকে ডেকেছি। এখন কি আমাকে ছেলে খুঁজে দিতে হবে? তা নয় তো আবার কি। দেখো, আমার এত সম্পত্তি, মেয়ে আমার রূপে সরস্বতী, যে কেউ আমার মেয়েকে বিয়ে করতে চাইবে। কিন্তু আমি চাই ছেলে যেন সুন্দর, শিক্ষিত, ভদ্র হয়, যার আমার সম্পত্তির উপরে কোনো লোভ থাকবে না। এমন একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। আমার জানা মতে এমন একজন ছেলে আছে, প্রতাপ। এই জন্যই তো তোমাকে ডাকা। জীবনে আমি যা করি তোমার সিদ্ধান্ত নিয়েই তো করি। তা ছেলেটা কে শুনি? পাশের গ্রামের পণ্ডিতের ছেলে, নাম তার সুমন। মা বাবা কেউ বেঁচে নেই, একা থাকে, শিক্ষিত, ভদ্র, খুব ভালো মনের মানুষ। বেশ, তাহলে তুমি একটু কথা বলে দেখো। আমি ভাবছি অন্য কথা, ছেলে রাজি হবে তো? তারপরেও আমি কথা বলে দেখছি। হ্যাঁ, তুমি কথা বললেই হবে। তোমার উপরে আমার পুরো ভরসা আছে। আরে সুমন যে, এখানে একা একা বসে বসে কি ভাবছো? কিছু না ঠাকুর মশাই, এমনি বসে আছি। এমনি এমনি বসে থাকার মতন ছেলে তো তুমি ন সুমন। আমাকে বলো কি হয়েছে। খুব খিদে পেয়েছে, তেমন কোথাও কোনো কাজ পাচ্ছি না, তাই বসে আছি। এই নাও, এই খাবারগুলো খেও। আর কাল সকালে তুমি একবার প্রতাপ চৌধুরী বাড়িতে এসো, আমি ওখানে থাকবো। যাক বাবা, কিছু খাবার তো পাওয়া গেল, আজকের দিনটা চলে যাবে। শোনো প্রতাপ, আমি যা যা বলবো তুমি শুধু শুনবে, ঠিক আছে? ছেলেটাকে আগে ভালো করে দেখো। আমার আসতে একটু দেরি হয়ে গেল। না না, ঠিক আছে, বসো তুমি। না না ঠাকুর মশাই, আপনার সামনে আমি চেয়ারে বসতে পারবো না, আমি দাঁড়িয়ে আছি। বলুন। শুনলাম তোমার নাকি কোনো কাজ বাজ নেই। তা তুমি আমার এখানে কাজ করবে? তাহলে তো খুব ভালো হয়, আমি সব কাজ করতে পারি। তা মাইনে কেমন নেবে? মাইনে লাগবে না, আমাকে 3 বেলা খেতে দেবেন, তাতেই হবে। আমি আপনার সব কাজ করে দেব। তোমার বাড়িতে কে কে আছে? আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, তাই যদি কোনো একটা কাজ পাই সেখানেই থেকে যাব। আমার এখানে কাজ করলে তোমাকে মাসে 5,000 টাকা দেব। তুমি কি কাজ করবে? মাফ করবেন, আমি টাকা নিয়ে কাজ করতে পারবো না। আমি আপনার সব কাজ করে দেব, বিনিময়ে একটু থাকা খাওয়া দিলেই হবে। আচ্ছা, তা তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করতে পারেন। বলো তো, সম্পদ কি? সম্পদ হলো পরিশ্রমের ফল। বিনা পরিশ্রমে সম্পদ অর্জন করা যায় না। সম্পদ ব্যয় করতে কষ্ট হয়, আর দান করলে মন শান্তি হয়। চমৎকার বললে তো। এখন তাহলে তুমি আসতে পারো। কি দেখলে? ছেলেটা কেমন? এই ছেলেকে আমার জামাই হিসেবে দেখতে চাই। কি রে মা, তোর ছেলে পছন্দ হয়েছে তো? বাহ, ছেলেটা তো খুবই সুন্দর আর খুবই সৎ। তোমার বয়স হয়েছে, কিন্তু এখনো বুদ্ধি হয়নি। এখন তাহলে আমি চলি, কেমন? আচ্ছা ঠাকুর মশাই, আমার কাজ কি তাহলে হবে? আরে পাগল ছেলে, তোকে আর লোকের বাড়িতে কাজ করে খাবার জোগাতে হবে না। প্রতাপ চৌধুরী তার একমাত্র মেয়ের সাথে তোর বিয়ে দিতে চাই। এ কি বলছো ঠাকুর মশাই, আমার মতো একটা গরিব ছেলের সাথে? হ্যাঁ রে,
আমি বলেছিলাম তোর মতন একজন ভালো সৎ পরিশ্রমী ছেলে প্রতাপ চৌধুরীর প্রয়োজন, একটা মেয়ে ছাড়া যে ওর আর কেউ নেই। কিন্তু কিন্তু আমি কি পারবো? তুই সব পারবি। তুই যে তোর বাবার মতন হয়েছিস, নিজে না খেয়ে থেকেও অন্যের মুখে খাবার তুলে দিস। আমার বিশ্বাস তুই পারবি। কিন্তু প্রতাপ চৌধুরীর মেয়ে যদি আমাকে পছন্দ না করে? সবাই তোকে পছন্দ করেছে, বুঝলি? তার মানে আমাকে সবাই দেখেছে? শুধু দেখেনি, তোর সব কথাও শুনেছে। সবাই তোর অনেক প্রশংসা করেছে। প্রতাপ চৌধুরী তো আমাকে বিয়ের ব্যবস্থা করতে বলল। এখন শুধু বিয়েটাই বাকি আছে। আমার তো বিশ্বাস হচ্ছে না ঠাকুর মশাই। ভগবান যা করে সবার ভালোর জন্যই করে। আমি এখন চলি রে, বিয়ের অনেক আয়োজন করতে হবে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।